প্রথম যেটা বোঝাচ্ছে, ধরো হিন্দি আগ্রাসনকারী পুরুষ, সে প্রথম বলছে যে তুমি আসলে ধজ, তুমি আসলে পারফর্ম করতে পারো না সেক্সুয়ালি, ঠিক আছে, ইউ ক্যান গেট ইট আপ, তুমি বেশিক্ষণ লাস্ট করো না ইত্যাদি। এটা কিন্তু সাবলিমিনাল মেসেজিং, ঠিক আছে, খুব স্পষ্ট। তুমি আসলে এই পৌরুষ বা যৌনতার দিক থেকে তুমি আসলে অতৃপ্ত, তুমি আসল যৌনতা দেখোনি, তুমি আসল পৌরুষ দেখোনি। হিন্দি নারী হচ্ছে সে যে যাকে বিয়ে করা হয়। সেখানে ধরো একটা বাঙালি নারী যে পুরুষকে দেখে, সে হিন্দি বলা পুরুষকে পৌরুষের জায়গায় যেখানে দেখে, ঠিক আছে, সে সিনেমা হোক, সেটা জাঙ্গিয়ার অ্যাড হোক, সেটা যা কিছু হোক, ঠিক আছে, সেইভাবে দেখে। হয় ভোজপুরি নয় তো বাংলাদেশি, তাহলে আমাদের কি হলোটা কি? এবার সমস্যাটা হয়েছে রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বাংলার নবজাগরণের কাণ্ডারীরা একটা জিনিস বুঝতে পারেননি, ঠিক আছে, আমি বলবো সেটা, যে ইউপি বিহার আর বাংলার মধ্যে আসলে কোনো কাঁটাতারের বর্ডার নেই। একজন বাঙালি মানেই ভারতবর্ষে যেখানেই আইডেন্টিফাইড হবে সে বাংলাদেশি, এইটাতে যে পর্যবসিত করা হয়েছে, এটা একটা নতুন ট্যাকটিস। তো মানে বাংলায় কথা বলা মানেই সে বাংলাদেশি, এইটা যে কত গভীরে চলে গেছে সেটা তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই। সেই ধারা ধরে এইসব এই চ্যাং ব্যাং গুলো, সেই ধারা ধরে এই বড়বাজারিয়া, ঘাটকাটিয়া, ঠিক আছে, এইসব যতগুলো রয়েছে, কালোবাজারিয়া, ঠিক আছে, এগুলো সবকটাই তাই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ভনভন করে, ঠিক আছে, বিজেপিকে ফান্ডিং করে, সব এরাই তো। আমরা বিশ্বর কাছে ওপেন অবশ্যই থাকবো, বিশ্বর থেকে সব কিছু নেব, কিন্তু বিশ্বের সবচেয়ে প্রতিগন্ধময় জঞ্জাল নেব, এটা তো কোনো ইম্পোর্ট পলিসি হতে পারে না, তাই না? একদম তাই, তাই না? এটা তো একটা দিক। ব্রিটিশদের সময় মারোয়াড়িদের টাকা বেড়েছে, ব্রিটিশদের সময় গুজরাটিদের টাকা বেড়েছে, ব্রিটিশদের সময় বাঙালি প্রথমে মানে 1/3 বাঙালি 1770 সালে খুন হয়েছে, তারপরে 1943-এ 60 লাখ বাঙালি খুন হয়েছে, প্রায় ইহুদিদের সংখ্যার সমান, ঠিক আছে। এবং সেওলার জেলে কোন মারোয়াড়ির নাম আছে, তাই না? কোন গুজরাটি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম জানো? অন্যান্য রাজ্যে বাঙালি যখন কাজ করতে গেছে তাদের মার পিট করা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, অন ক্যামেরা পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশ হিসেবে ফেরত এসছে। আমি একটাই কথা বলবো প্রতিটি বাঙালিকে, তৃণমূলকে পছন্দ না হয় বামফ্রন্টকে, সিপিএম এদের ভোট দিন, বামফ্রন্ট সিপিএমকে পছন্দ না হয় তৃণমূলকে ভোট দিন, কিন্তু কোনোভাবে বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে একটি ভোটও নয়। খুব স্পষ্টত আমাদের বাঙালির বাংলার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে। আর নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসছি গর্গ চট্টোপাধ্যায়ের বাড়িতে। গর্গ খুব ব্যস্ত এখন, ভোটের আগে ওর মানে নাওয়া খাওয়ার সময় নেই, কিন্তু তার মাঝেই ও আমাকে একটু সময় দিয়েছে কটা কথা বলার জন্য। আর এই কথাগুলো মানে কি বলুন তো, মানে বাঙালিদের, বিশেষ করে বাংলা অস্মিতার ব্যাপারটা, আমরা যারা বাঙালি, যারা আমরা এতদিন ধরে মাছে ভাতে বাঙালি, তাদের জন্য খুব প্রয়োজনীয়। আপনারা যদি বাঙালি হন, আপনারা দেখুন, যারা অবাঙালি কলকাতায় বসবাস করেন বা পশ্চিমবঙ্গে থাকেন, তারাও দেখুন, আপনাদের ভালো লাগবে গর্গর কথা। আর আরেকটা কথা বলে রাখি শুরু করার আগে, সেটা হচ্ছে আমার এই পোশাকটা দিয়েছে দক্ষিণাপনের মোহর বুটিক। হ্যাঁ গর্গ, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। তোমার সকল দর্শককে নমস্কার জানাই। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। একটা কথা জিজ্ঞেস করি, যে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করি, তোমার এই যে বাংলা পক্ষ তৈরির পিছনে, হ্যাঁ, তোমার কোন মননটা কাজ করেছে? দেখো, আমি বাংলা পক্ষ প্রথম কথা একা আমি তৈরি করিনি, আমাদের সমমনোভাবাপন্ন কয়েকজন, তখন কিছুটা যুবক ছিলাম হয়তো এখনকার তুলনায়, এখনো যুবক, 2000 মানে 16, 17, 18 এই সময়টা, 16, 17 এই সময়টা অনলাইনে আমরা তখন সামাজিক মাধ্যমে ছিলাম। তখন আমরা বুঝতে পারছিলাম যে কোথাও, যে পশ্চিমবঙ্গে ছোটোবেলা থেকেই বুঝি যে বাঙালিরা সংকুচিত হয়ে আসছে, তাদের, ঠিক আছে, জায়গাগুলো কমে আসছে, তাদের ভাষার বিস্তারটা কমে আসছে, নানা জায়গায় তাদের অন্য ভাষা বলতে হচ্ছে নিজেদের মাতৃভূমিতে, থেকে শুরু করে বড়লোকি জায়গায় বাঙালি কম, বড়লোকদের মধ্যে বাঙালি কম, ঠিক আছে, কিছু কিছু এলাকা বাংলার মাটিতে বাংলা বলে বোঝা যায় না, এসবগুলো ছিল। এই সবগুলো দেখতে দেখতে বড় হয়েছি। আবার একই সঙ্গে বিদেশে দীর্ঘ সময় কাটানোর ফলে দুনিয়ায় নানা জাতি এবং রাষ্ট্র দেখার ফলে যেটা বুঝেছি, যে একটা জাতির জন্য এটা কিন্তু স্বাভাবিক কিছু নয়,
ঠিক আছে, যে দুনিয়াটা এরকম এরকম কিন্তু নয়, সেখানে বিভিন্ন জাতি নিজেদের সম্পূর্ণ অধিকারে সোজাশির দ্বারায় ভালোভাবে একদম রিল্যাক্স জীবনযাপন করছে। তো আমরা তাহলে এই জীবনে এইটা পাবো না কেন? ঠিক আছে, এই নিয়ে এবার আলোচনা হচ্ছিল সামাজিক মাধ্যমে 2015-16-17 এই সময়টা। তারপর একটা সময় আমরা মনে হলো যেটা করা দরকার, এই তো আলোচনা তো অনেক হলো, ঠিক আছে। তো সেই থেকে আমরা কয়েকজন মিলে মনে করি যে এবার বাংলা পক্ষ মানে বাঙালির অধিকারের যেটা তৈরি করা উচিত, এবং ট্রিগারটা হয় আমরা আলোচনা করছিলাম বহুদিন ধরেই, এটা ধরো ফেসবুক গ্রুপও বানিয়ে ওর মানে বন্ধু হয়ে যাওয়া, তারপরে আস্তে আস্তে তারপরে শেয়ার করা, কমেন্ট করা, এইসব ভাবে চলছিল। কিন্তু তারপরে একটা ট্রিগার ঘটনা ঘটে। ট্রিগারটা হয়তো আপাতভাবে দেখতে গেলে এখন বাংলা পক্ষর যে কার্যপরিধি যতটা বড় তার তুলনায় কোনো ট্রিগারই মনে হবে না, ঠিক আছে। কিন্তু তখন এই আনন্দবাজারে বর্তমানে বিভিন্ন কাগজে ওই খবরের পৃষ্ঠার ওপর একটা বিজ্ঞাপন পৃষ্ঠা চালু হয়েছে কয়েক বছর, ঠিক আছে, রঙিন টাইপের। তাতে এয়ারটেল বলে যে ফোন, ঠিক আছে, তাদের একটা অ্যাড দেয়, সমস্যা নেই কোনো, দিতেই পারে। এবার সে বাংলা অক্ষরগুলো সে এমনই জবরজং হওয়া তার মধ্যে, এতে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এক যে এরা বাঙালির পকেট থেকে টাকা বার করার চেষ্টা করছে, তাই জন্যই বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু বিজ্ঞাপন দেবার জন্য যে বিজ্ঞাপনটা তৈরি করেছে, বিজ্ঞাপনটা কোনো একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা তারপরে প্রসেস হয়েছে, সঙ্গে একটা পিডিএফ হয়েছে বা কিছু একটা হয়েছে, তারপরে হয়তো আনন্দবাজারের অফিসে এসছে, সেখানে কোনো একটা প্রিন্টারের কাছে গেছে। এই পুরো চক্রে কোথাও কোনো বাঙালি ছিল না, যে কারণে এটা ছেপে যেতে পারলো। ওই ধরনের একটা বাংলা, কোনো বাঙালি কোনো একদম মানে বোঝা যাচ্ছে ওটা বাংলা নয়, ঠিক আছে, বাংলার মতো নয়, ঠিক আছে, সেই অদ্ভুত জিবারিশ মতো হয়ে যায় না, উল্টো পাল্টা ওই টাইপের। মানে কোনটা বাঙালি যদি দেখতো এই প্রোডাকশনের, আমি মানে কন্টেন্ট প্রোডাকশন থেকে শুরু করে প্রিন্টিং, আমি পুরো প্রসেসটা, এর মধ্যে কোনো বাঙালি নেই। তার মানে এই পুরো প্রসেসটাও তো ইকোনমিক অ্যাক্টিভিটি, কেউ না কেউ পয়সা করছে এটার থেকে। তার মানে আমার থেকে পয়সা বার করা হবে, কিন্তু যে বড়শি দিয়ে আমার থেকে পয়সা বার করা হবে সেই বড়শিতেও আমার কোনো অংশীদারিত্ব নেই, কোনো ভাগ নেই। এটা মনে এবার আমাদের একটা কিছু প্রতিবাদ করা দরকার। তো আমরা এয়ারটেল অফিসে চলে গেলাম, খোঁজ খবর করে, এই সল্টলেকের কাছে আছে, সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করলাম 5-6 জন মিলে, ঠিক আছে, প্রথমবার 2018 সালে প্রথম দিকে। এবং আমরা তখন খুবই আনকোড়া, মানে আমরা স্লোগানগুলো খুব ইতস্ততভাবে দিচ্ছি, এবং তারপরে এখন যেরকম ডেপুটেশন আমরা আমাদের লেটার হেডে নিয়ে যাই এইসব সই করে, তখন আমরা পোস্টার কিছু খবরের কাগজে লিখে নিয়ে গেছি, একটা সাদা কাগজ ছিল। এবার বলে তাহলে আপনারা কি আপনি লিখিত কিছু দিতে চান? এবার লিখিত কাগজ কোথায়? আমরা একটা পোস্টারের পেছনে লিখতে শুরু করলাম, ঠিক আছে, একদম একখানা একদম ঠিক আছে। মানে আসলেই যেটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত একটা নাগরিক চেতনা, আন্দোলন বা চেতনা যেভাবে হয় সেরকমই, আমরা তো এত প্রিপেয়ার্ড হয়ে যাইনি। আর এইটা যখন প্রকাশ হলো, এমন কিছু ঘটনা না, আমরা দেখলাম যে সমর্থন আসতে শুরু করলো। কিন্তু শুধু এই কলকাতা থেকে নয়, সারা বাংলার সবকটা জেলা থেকে। অর্থাৎ আমরা বুঝলাম যে আমরা কিন্তু এই সারা বাংলার প্রতিটি মানুষ, প্রতিটি বাঙালি কিন্তু ভারতবর্ষে একই জিনিস ফেস করছে, একই জিনিস ফেস করে যাচ্ছি আমরা, ঠিক আছে। এবং তার ফলে যে জেলাগুলিতে পরপর আমাদের থেকে যোগাযোগ শুরু হলো, আমরা খুব দ্রুত অনেকগুলো জেলায় শাখা খুললো, এখন বাংলা পক্ষের প্রতিটি জেলায় শাখা রয়েছে। তো সেই থেকে আসলে শুরু 2018 সালে, এখন 2026, অনেক দূর এগিয়েছি, অনেক দূর এগিয়েছো তোমরা। এবং এগিয়েছো মানে সেটা একটা এমন চেতনায় পর্যবসিত হয়েছে যেটা বাঙালি যারা বাঙালিরা ভীষণভাবে এটাতে এফেক্টেড। আমি জানি যে বাংলা পক্ষকে ভীষণভাবে সমর্থন করে। তবে তার আগে বলার আগে, এরপরে আমরা ভোটের দিকে যাওয়ার আগে একটু কথা দর্শককেও বলে নিই। সেটা হচ্ছে গর্গ কিন্তু মাধ্যমিকে সাউথ পয়েন্ট থেকে 14th হয়েছিল, এবং তারপরে মেডিকেলে যাওয়ার জন্য যে জয়েন্ট এন্ট্রান্স দিতে হয় সেখানে তুমি সেকেন্ড হয়েছো। তারপরে পশ্চিমবঙ্গ জয়েন্ট তখন ছিল, তখন আমাদের এই জয়েন্টটা লুট করে নেয়নি দিল্লি, হ্যাঁ ঠিক আছে। এখন তো পশ্চিমবঙ্গ জয়েন্ট হয় না, খুব ক্ষতিকারক জিনিস হয়েছে এটা। এর ফলে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ে, প্রান্তিক ছেলেমেয়ে, তারা চান্স পায় না। মানে ডাক্তারিটা আসলে প্রায় শহুরে বড় লোকদের একখানা ক্ষেত্র হয়ে গেছে। সম্পূর্ণভাবে যে ধরনের মানে দিল্লি ফিল্লির কোচিং নির্ভর করে এমন একটা ব্যবস্থা করেছে, সিবিএসসি সিলেবাস নির্ভর, তার ফলে আসলেই পশ্চিমবাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা আগে এইচএস এর বইটা পড়ে ডাক্তার হতে পারতো, এবং প্রজন্মের পর প্রজন্ম আমাদের ডাক্তারি পরিষেবা দিয়েছে
এরা কিছু করতে পারবে না। পারছে না, সেটাও একটা বড় বিষয়। এবং তারপরে তুমি হার্ভার্ডে চলে গেছে, মানে কলকাতা, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ থেকে আমি বিবিএস করি, তারপর আমি হার্ভার্ডে পিএইচডি করতে যাও। তারপরে এখন তুমি আইএসআই, তাই তো? হার্ভার্ডে পিএইচডি করি 2011 অবধি, 11 থেকে 14 এমআইটিতেও একই শহরে হার্ভার্ড যেখানে, সেখানে পোস্টডক করি। মূলত আমি করি হচ্ছে মস্তিষ্ক বিজ্ঞান, স্নায়ু বিজ্ঞান এইসব নিয়ে। তারপরে আমি বাংলায় ফিরে আসি, কলকাতায় বাঙালি বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহালনবিশ তার হাতে গড়া প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেখানে আমি অধ্যাপনা করি। এখন অধ্যাপনা, হ্যাঁ। ফলে বুঝতেই পারছেন যে ওর শিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভীষণ বিস্তৃত এবং মস্তিষ্কটাও খুব সজাগ। ফলে আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা গর্গর মধ্যে পুরোপুরি মাত্রায় আছে। গর্গ, তোমাকে এবার জিজ্ঞেস করছি, এই যে ভোট আসছে, হ্যাঁ, এটাতে তো তুমি স্বঘোষিতভাবে, মানে তুমি তো একদম ঘোষিতভাবে বলছো যে বিজেপিকে একটা ভোট নয়, তাই তো? একদম না, কারণ আমরা ধরো বাঙালি হয়ে যদি আমি 1757 সালে পলাশিতে থাকতাম, ধরো পলাশির কাছাকাছি, তাহলে কি বলতাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোট দিন? তেমনি এরকম নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ভোট দেওয়ার কোনো কারণ দেখি না। এরা আমরা এদের বহিরাগত বিদেশি বাঙালির শত্রু মনে করি আদর্শগতভাবে। তাই আমরা, আচ্ছা, আমাদের তো বিবিধের মাঝে দেখো মিলন মহান বলা হয়, সবাই থাকবে। তোমার এদেরকে শত্রু মনে হচ্ছে কেন বলো তো? কারণ তারা বাঙালি জাতির সঙ্গে শত্রুতা করেছে। তারা আসামে প্রায় 17 লাখ বাঙালিকে বেনাগরিক করেছে, যার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ মুসলমান বাঙালি। তারা তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে পশ্চিমবঙ্গে এসে বাঙালিকে কাঙালি এবং উইপোকা বলেছে। তারা পশ্চিমবঙ্গ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেটাকে নানা ভাগে ভাগ করতে চায়, কেটে কুটে একদম। তারা পশ্চিমবঙ্গে বর্তমানে তাদের যে নির্বাচন কমিশন, বিজেপিরই নির্বাচন কমিশন, সকলেই বুঝতে পারে এখন, তার ফলে যে প্রক্রিয়ায় প্রায় 50 লক্ষাধিক, মানে 1/2 কোটির বেশি বাঙালি নাগরিক যারা বেঁচে পড়তে আছে, যারা মৃত কেউ নয়, তাদেরকে না ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আমাদের 64% হিন্দু বাঙালি। তারা বাঙালির ভোটাধিকার, নাগরিক অধিকার, আমাদের খাদ্যাভ্যাস, এইসব নিয়ে তাদের প্রচণ্ড ঘৃণা। অন্যান্য রাজ্যে বাঙালি যখন কাজ করতে গেছে তাদের মারপিট করা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, অন ক্যামেরা পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশ হিসেবে ফেরত এসছে। তারপরে বাঙালি পশ্চিম ভারতে বাংলা ভাষায় তাদের রাজ্যে কথা বললে আমাদের ফরেন সিটিজেন, বাংলাদেশি এইসব বলে আখ্যায়িত করা হয়েছে। এবং আমাদের বাংলা থেকে রাজস্ব তুলে গেছে। আমাদের রাজস্বগুলো থেকে আমরা কেন্দ্র সরকারের রাজস্ব দিই কেন? যাতে কিনা আমরা সেখান থেকে কিছু ফেরত পাই, কিছু একখানা, সেই সব করেনি। অর্থাৎ এটা অদ্ভুত প্রায় একখানা অবরোধ চালানো। বা যদি দিল্লির এই দল যদি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ চালায়, তা আমি কি তাকে আলিঙ্গন করবো? আমি তার সঙ্গে প্রত্যাঘাতের জন্য আমি রেডি হব। তাই আমরা রেডি বাঙালি হিসেবে। এই কারণ মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে আমরা কংগ্রেসকে ক্ষমতায় দেখেছি, তৃণমূল এখন ক্ষমতায় আছে, সিপিএমকে ক্ষমতায় দেখেছি, তারা কেউ এইসব করেনি বাঙালির সাথে। কেউ এই জিনিসটা অন্তত করেননি। তাদের নানা নীতি সম্বন্ধে, দুর্নীতি সম্বন্ধে নানা রকম মত থাকতে পারে, সেটা আমাদের বাঙালিদের আভ্যন্তরীণ একটা বিষয়, কিন্তু এই বাঙালি জাতিকে টার্গেট করার এই বিষয়টি এটা কখনো করেনি। আর একটা ব্যাপার যেটা এক্ষুনি কথার মাঝে বলে দিলে, যেটাকে বোধহয় একটু উল্লেখ করে বড় করে বলা দরকার, যেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, এই যে একজন বাঙালি মানেই ভারতবর্ষে যেখানেই আইডেন্টিফাইড হবে সে বাংলাদেশি, এইটাতে যে পর্যবসিত করা হয়েছে, এটা একটা নতুন ট্যাকটিস তো। মানে বাংলায় কথা বলা মানেই সে বাংলাদেশি, এইটা যে কত গভীরে চলে গেছে সেটা তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই। দেখো, স্পষ্টত হচ্ছে যে বাঙালি জাতির বিরুদ্ধে ঘৃণা, যেটাকে হিন্দি বলা হয় বা উত্তর পশ্চিম ভারত, ঠিক আছে, মহারাষ্ট্রের কথা বলছি না আমি, গুজরাট, রাজস্থান এসবের কাছে বহুকাল ধরে ছিল। সুভাষচন্দ্র বসু তুমি যদি দেখো তার তরুণের স্বপ্নে, সেখানেও তিনি গেছেন একটা জায়গায়, সেখানে সে বাঙালি এবং ফলে মাংসাশী, আমিষাশী, তাই জন্য তাকে বার করে দেওয়া হচ্ছে। তো সুভাষচন্দ্র বসু নিজে তরুণের স্বপ্নে লিখছেন, ঠিক আছে। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার যদি আমরা পাঠ করি, আমরা যদি চিত্তরঞ্জন দাসকে পাঠ করি, আমরা সেই দেখছি, মানে এই গ্রুপগুলো এই বাঙালি জাতির বিরুদ্ধে যে একখানা ঘৃণা, অসূয়া, এটা একটা প্রকাশ করেছে। কিন্তু গত 10-12 বছরে যেটা হয়েছে, যে এটাকে গণহারে এবং তাদের এই মানে হিন্দি বলয় নিয়ন্ত্রিত যে মিডিয়া, সেটার মাধ্যমে গণহারে যেভাবে বাঙালি জাতিকে, বাংলা বলাটাকে একটা ঘৃণার জিনিস হিসেবে পরিণত করা হয়েছে, বাঙালি নারীদের বিশেষ করে ভয়ঙ্করভাবে টার্গেট করা হয়েছে,
ঠিক আছে, এটার ফলে একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়েছে। অনেকে বাঙালিরা মনে করতে পারেন এইসব ভেবে যে তবে আমাদের কি করণীয়, যে না 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 আমরা আসলে বাংলাদেশি না, এইগুলো তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রমাণ করা, এটা কি আমাদের কাজ? ঠিক আছে, প্রথম কথা বলি, তারা খুব ভালোই জানে এরা আমরা বাংলাদেশি না, ঠিক আছে, খুব ভালোই জানে। এটা এমন নয় যে তারা বাংলাদেশি মনে করে। তারা এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ওপর বাঙালির যে স্বাভাবিক অধিকার, জন্মসূত্রে যে অধিকার, এটা আমাদেরই মাটি, এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একটি রাজ্য, এই মৌলিক জায়গাটাতে আঘাত করতে চায়। তোরা আসলে আউটসাইডার, তোরা এখানকার কেউ না, তাহলে এটা কার? তাহলে এটা ওদের, ঠিক আছে, আমরা এখানে তাদের দয়ায় বেঁচে পড়তে থাকবো। এই যে ভারতবর্ষ, ঠিক আছে, তার নানা পার্টিশন হয়েছে, তার একখানা ভৌগোলিক ভূ রাজনৈতিক ইতিহাস রয়েছে এই ভারতবর্ষ এলাকার, ঠিক আছে, আমরা যদি বৃহত্তরভাবে অবিভক্ত ব্রিটিশ ভারতবর্ষ ভাবি, ফলে যেভাবে বর্ডারগুলো কাটা হয়েছে, যেভাবে আমাদের আশপাশের রাষ্ট্রগুলো রয়েছে, এতে কিন্তু বর্ডারের এপারে একটা ভাষা, বর্ডারের ওপারে সেই ভাষাটাই, এটা বাংলাদেশের জন্য কিন্তু ইউনিক না, এটা প্রথম বোঝা দরকার। আমি একটা উদাহরণ দিই, যেরকম তামিল, ঠিক আছে, তামিলরা তামিলনাড়ুতে, ভারতে, আবার শ্রীলঙ্কার উত্তর অঞ্চলে তামিলরাই থাকে, এই প্রভাকরণ, তামিলিলাম, তামিল টাইগার, এরা, ঠিক আছে, এরা তামিলই বলে। আজ পর্যন্ত কিন্তু কেউ তামিলদের শ্রীলঙ্কান বলেনি, ঠিক আছে, ওই তো ওদের সঙ্গে যেন মিল হয়ে গেছে, কখনো কেউ বলেনি। আপনি যদি দেখেন যে এই যে ইউপি, বিহার, ঠিক আছে, এদের যে ভাষাগুলো, ওই নেপাল সংলগ্ন যে এলাকা, এদের ভাষা হচ্ছে ধরুন ভোজপুরি, অবধি, মৈথিলি, এই ধরনের ভাষাগুলো। এই ভাষার সীমান্ত আর রাষ্ট্রীয় সীমান্ত তো এক জিনিস হয় না, সেটা রাষ্ট্রীয় সীমান্ত পেরিয়ে যায়। তেমনি এই নেপালের যে মধেশ বা মধ্যদেশ বলে যে অঞ্চলটি রয়েছে, তরাই অঞ্চল, আসলে সেখানে এই ভোজপুরি ওই ভোজপুরি একই জোন, তাদের মধ্যে বিয়ে শাদী হয়, ঠিক আছে। তো এই মৈথিলিরা যারা ভারতে থাকে, তারাও কিন্তু সীতাকে নিজেদের কন্যা মনে করে, যে নিজেদের জাতির কন্যা। এই জনকের যে জনকপুর, এটা কিন্তু নেপালে, মৈথিলিদেরই এলাকায়। তেমনি ভোজপুরি যারা, ঠিক আছে, এই লালিপপ লাগেলু, এটা তো লালিপপ লাগেলু এপারেও বাজে, ওপারেও বাজে, ঠিক আছে, তার জন্য কেউ কিন্তু এদের নেপালি বলে ডাকে না, ঠিক আছে। লালিপপ লাগেলু ভীষণ বিখ্যাত হয়ে গেছে এই মুহূর্তে সব জায়গায়, যাই হোক, এবং আরো আছে এদের এই ভাষায়, बंगाल वाली सील टूटाली, बंगाल वाली माल, बंगाल से लिया एम सौतीन, এই টাইপের স্পষ্টভাবে বাঙালি নারীকে টার্গেট করে প্রায় ধর্ষকামকে উদ্রেক করা, ওই জনগণের মধ্যে এই ধরনের সোকল্ড গান হয়। ওই বলছে না কেন বিজেপির এগেনস্টে, এই গান যে করে অন্যতম তথাকথিত স্টার, সেই পবন সিংকে আসানসোলে বিজেপি ক্যান্ডিডেট করেছিল। এটা সহজ জিনিস না, ফলে আমাদের বিরাট বড় মানে সংস্কৃতি দিয়ে ঢুকতে চাইছে, জাস্ট সাধারণ মানে এটা দল এরকম ভাবে দেখলে হবে না। যাই হোক, তারপরে ধরো নাগারা এপারে রয়েছে নাগাল্যান্ডে, আবার ওপারে বার্মায় রয়েছে, তাদের কেউ বার্মিজ বলে, ঠিক আছে। এই যে এখন যে মণিপুরে যে কুকি মেইটেই যে ঝামেলাটা হচ্ছে, কুকিদের একাংশ মণিপুরে, আবার একাংশ কিন্তু বার্মায়, ঠিক আছে, মিজোদেরও তাই, রাইট। তারপরে মানে এমনকি তোমার বলতে গেলে যে ত্রিপুরার যে জনজাতি যারা, বাংলাদেশে সেই জনজাতির মানুষ পাওয়া যায়, তাদের কি বাংলাদেশি বলা হয়? তাদের কিন্তু বাংলাদেশি বলা হয় না, রাইট। ফলে এই যে ভয়ঙ্কর যে জিনিসটা বাঙালির এগেনস্টে করা, যে পাঞ্জাবি ওপারে রয়েছে, ওয়েস্ট পাঞ্জাব, ইস্ট পাঞ্জাব, পাঞ্জাবিদের পাকিস্তানি বলা হয়, নবজোৎ সিং সিধুকে আমরা পাকিস্তানি বলবো, এটা তো অবাস্তব, ঠিক আছে। মানে এইটা যে বাঙালিকে করা হচ্ছে, এটা অত্যন্ত টার্গেট করে করা হচ্ছে, এবং শুধু এটা অন্য রাজ্যেও না, এই পশ্চিমবঙ্গের মাটিতে যে বিভিন্ন শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে, সেটা বড় বাজারে হোক, ঠিক আছে, বা কেন্দ্রীয় সরকারের কোনো মানে অফিসে, সেটা রেলওয়ে কাউন্টারে বা পোস্ট অফিসে বা কোথাও একখানে বা ব্যাংকে পাবলিক ইন্টারাকশনের সময় হোক, মানে হাজার হাজার উদাহরণ, প্রকাশ্য উদাহরণ রয়েছে। তার মানে কোটি কোটি অপ্রকাশ্য ঘটনা রয়েছে, যেখানে সে বলে যে প্রথম কথা এখানে বাঙালিদের কাজ দেওয়া হয় না, তো জিজ্ঞেস করে ক্যা হ্যাঁ করেছে, তো বলছে আপনি বাংলায় বলুন, এতে জিজ্ঞেস করে তুমি কি বাংলাদেশি, তুমি কি ভারতীয়, ঠিক আছে, তুমি তো হিন্দি জানো না। মানে ভারতীয় হবার পূর্ব শর্ত হিন্দি জানাটা কবে থেকে হলো, ঠিক আছে, মানে
হিন্দি আর ভারতীয় এক হলো কি করে? তার মানে এই বিহার, ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, দিল্লি, এইটা ভারত, তাহলে আমরা কারা? তাহলে আমরা রক্ত দিয়ে স্বাধীন কি করলাম, তাই না? তাহলে কি আমরা রক্ত দিয়ে স্বাধীন করে ভুল করলাম যে আজকে এই জিনিসটা করবে আমাদের ওপর? এই প্রশ্নগুলো উঠে যায় আর কি। একটা কথা হচ্ছে যে ধরো আজকে তোমার এই যে তুমি পবন সিং এর কথা বললে, সে প্রসঙ্গে আমি বলি, আমাদের গায়িকা যারা বা গায়ক যারা, তারা বাইরে গাইতে গিয়ে কিন্তু এটার মুখাপেক্ষী হতে হয়েছে ভোজপুরি গাও। এখন বেশিরভাগ জায়গায় গিয়ে বলা হচ্ছে যে ভোজপুরি গাইতে হবে, ভোজপুরি শিখে আসতে হবে। আমাকে জোজোই বলেছে, ও তো প্রচুর প্রোগ্রাম করে, যে ভোজপুরির কি ডিমান্ড এখন তুমি ভাবতে পারবে না। বাঙালি যতই হোক ওখানে গিয়ে, মানে বাঙালিদের জায়গায় বলছে ভোজপুরি গাইতে হবে। আমি 2-3টা প্রশ্ন, কেন এটা হলো, কি অবস্থা? প্রথম কথাটা বুঝতে হবে যে তামিলরা কিন্তু ভোজপুরি চাইছে না, মালায়ালিরা চাইছে না, ঠিক আছে, কন্নডিগারা চাইছে না, রাইট? তাহলে বাংলাতে বাঙালির একাংশ আর এরা কেন চাইছে? এর দুটো দিক রয়েছে। প্রথম কথা, ভোজপুরির সঙ্গে তোমার এক্সপোজার কি? একটা এক্সপোজার তাদের জনসংখ্যা, এখানে জাস্ট বসে গেছে। তুমি তোমার এনভায়রনমেন্টে শুনতে পাচ্ছ। বাঙালি যদি নাও শোনে, তোমার এনভায়রনমেন্টে তুমি সেটা না শুনে থাকতে পারবে না, অন্তত শহরাঞ্চল বা শিল্পাঞ্চলে থাকলে। এটা হচ্ছে প্রথম সংক্রমণ, তাই না? এই তামিলরা কন্নডিগার এসব অ্যালাউ করেনি, ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিম বাংলায় এই যে সাংস্কৃতিক যে উৎপাদন, সেটা গান হোক, নাটক হোক, সিনেমা হোক, যা হোক, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার বাঙালি মালিকানা একদম ক্ষুদ্র। এটা শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, এটা শিল্পক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, খুব ভয়ঙ্কর সেই ইতিহাস। কিভাবে বাঙালি জাতিকে বাংলার পুঁজির মালিকানা থেকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, একদম খুব সচেতনভাবে আঘাত করে সরিয়ে দেওয়া হলো। তার মধ্যে 1943-এ 60 লাখ বাঙালিকে যে মজুদদারি, কালোবাজারি করে বড়বাজার খুন করেছিল, সেই ইতিহাসও তার মধ্যে মজুদ, আমি যাচ্ছি না তার মধ্যে। কিন্তু মূল কথা হচ্ছে এই মালিকানাগুলো তার নয়। তাহলে মালিকানা যার, অর্থাৎ বাঙালির কানে কি ঢুকবে, এটা কিন্তু বাঙালি ঠিক করছে না, প্রথম। এটা দ্বিতীয় একখানা খুব ভয়ঙ্কর জিনিস। তৃতীয়ত, এই যে তুমি যদি একখানা ধরো, আজকে অধিকাংশ জিনিস আমরা শুনছি হচ্ছে ইউটিউবে যাতে হোক, তাই তো? সেখানে এই অ্যালগরিদমে আসলে এখানে জনবিন্যাস এমন বদলে গেছে, এই বাংলাটাকে কিন্তু বাংলা ভাষী অঞ্চল হিসেবে ওই মার্কেটিয়াররা ট্রিট করছে না। এখানে বাংলাতে বিজ্ঞাপন না দিলেও চলে। তৃতীয়ত, কেন? কারণ এখানে যে আর্নিং পপুলেশন, এখানে যে স্পেন্ডিং পপুলেশন, তার মধ্যে বাঙালিদের থেকে বহিরাগতরা বেশি, ঠিক আছে? খুব ভয়ঙ্কর দিক এটা। বাংলায় কিছু নেই, বাংলায় বলে কোনো উৎপাদন নেই, কাজ নেই, আয় নেই, এটা কথা। বাংলায় আসলে বাঙালির এটা নেই, বাকি সকলের এটা আছে, এবং তারা আরো গন্ডায় গন্ডায় ঢুকছে। চতুর্থতে জিনিসটা, এটা সবই তো ওদের 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 করে কারণ বললাম, আমাদের কি কোনো দোষ নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রথম কথা, এই যে তামিলে তুমি যদি যাও, তামিলনাড়ুতে, আমি তামিলনাড়ুতে খুবই ঘন ঘন আমাকে যেতে হয়, বা এই যে বিশ্বে এত জাতি দেখেছি, ঠিক আছে, আমার নয় বয়স 45, কিন্তু যার বয়স 20, যার বয়স 18, যার বয়স 22, যার বয়স 24, ঠিক আছে, যে যুবক যুবতীরা, বাঙালি যুবক যুবতীরা এবং যে কোনো জাতির যুবক যুবতীদের মতো তাদের, ঠিক আছে, কিন্তু যৌন উদ্দীপক গান নাচ ভাল লাগে, এটা স্বাভাবিক, এটা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে, ওকে। তাতে এক ধরনের বিটস থাকবে, তাতে এক ধরনের উচ্ছ্বাস থাকবে, উত্তেজনা থাকবে, ঠিক ঘেঁষে ঘেঁষে থাকতে ইচ্ছে করবে, ঠিক এই ধরনের গান, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু গান সেগুলো একদম এক্সপ্লিসিট হবে, কিছু কিছু গান অতটা এক্সপ্লিসিট হবে না, এই সব কিছু নিয়ে কিন্তু বিষয়টা, ঠিক আছে। বাংলায় এই গানের এই অংশটিকে কখনোই নাগরিক সমাজে তার প্রাপ্য স্থানটি দেওয়া হয়নি, ঠিক আছে। যে একটা সমাজে এটার যে কতটা গুরুত্ব রয়েছে, ঠিক আছে, যে কিশোর যৌবন, এই সময়ের যৌনতা যে একখানা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, যৌনতার উদ্ভাসের সময়, এটা আমি বলবো অনেকটা, ঠিক আছে, মানে ধরো আমার এখানে চুল করছে, ঠিক আছে, ইনফ্যাক্ট এই কারণ এটাও খুব ইন্টারেস্টিং, এটাকে চুলকানিও বলা হয় এক অর্থে, ঠিক আছে।
তো এবার তুমি স্বাভাবিকভাবে তোমার হাত দিয়ে চুলকোবে, প্রতিটি জাতি তার নিজের হাত দিয়েই চুলকোয়। এবার তোমার জাতি তার অদ্ভুত নানা রকম কারণে, ঠিক আছে, সংস্কৃতি অপসংস্কৃতি এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে একটা সময় অবধি, এখন আর আগল দিতে পারছে না, কিন্তু হাতটা পেছনে বেঁধে রাখে, তো চুলকোনাটা চলে গেল না, তখন আর কেউ চুলকে দিলেও তোমার খারাপ লাগবে না, ঠিক আছে। তোমার কিন্তু তুমি তখন কিন্তু চুলকোলে খারাপ লাগছে না, কিন্তু গল্পটা দেখো, তোমার যখন ধরো পিঠে চুলকোয় বা কোথাও চুলকোয়, তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে, এটা মাকে মাঝে চুলকে দেয়, তবে ডান দিক বাঁ দিক করে ঠিক জায়গাটায় পৌঁছানোর একটা ব্যাপার করি। ভোজপুরি যা বানিয়েছে, ওটা ভোজপুরি যুবকদের চেতনা, তাদের যে ফ্যান্টাসি বা যা হোক তার জন্য বানিয়েছে। বাঙালির যুবকের যুবতীর যে চেতনা ফ্যান্টাসি, সেটা সে নিজেকে সেটাকে মুচড়ে ঠুচড়ে ওর মধ্যে ঢোকাতে হচ্ছে। এটা কত কষ্টের কথা, কত দুঃখের কথা, ঠিক আছে, যে তোমার যেহেতু নিজের ভাষায় সেই প্রোডাকশনটাই নেই এখন, যদিও তৈরি হচ্ছে তবুও, ঠিক আছে, সে অর্থে নেই, ঠিক আছে। আজকে তোমার ধরো মানে 2-3 ঘন্টা ধরে, ঠিক আছে, তোমার ধরো যুবক যুবতীরা তোমার ধরো যাতে উদ্দীপ্ত হবে, ঠিক আছে, সন্ধেবেলা 3 ঘন্টা টানা বাংলা ডিজে ট্র্যাক কোথায়? এটা না থাকলে তুমি কিন্তু এই শুধু ওটা তো একটা অবশ্যই এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন, এটা আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু শুধু এইটুকু বলে থেমে গেলে হবে না, তোমাকে তার বিকল্প জিনিসটাও তৈরি করতে হবে। আবার এই বিকল্প জিনিসটা তৈরি শুধু তোমার এই মিউজিক জড়ে হবে তা নয়, এটা বাঙালির সার্বিক যে পুঁজির পুনর্দখলের যে সংগ্রাম তার সঙ্গে যুক্ত, কিন্তু আলাদা করে শুধু একটা জিনিসে হবে না। বাঙালি যখন সিনেমা ছিল, বাঙালির যখন খেলা ফুটবল ছিল, ঠিক আছে, তখন কিন্তু সবই ছিল। আবার যখন নেইগুলো, তখন কিন্তু সবকটাই নেই। ফলে তোমাকে এর উত্তর শুধু সিনেমায় বা শুধু ফুটবলে খুঁজলে হবে না, সবেতে। তার মানে তুমি বলতে চাইছো যে টুম্পা সোনা গানটা যে হয়েছিল খুব দরকারি ছিল, একটা যুগান্তকারী গান। একদম শিলাজিতের একটা আছে, ভুলে যাচ্ছে, ডান্ডা টুডুং টুডুং, ঠিক আছে। তবু তোমার ধরো টুম্পা সোনা বা শিলাজিৎ, ঠিক আছে, আমি তফাৎটা কোথায় বলবো, এটা যারা বানিয়েছে তারা আসলে বাংলা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে হঠাৎ যদি ডাকা হয়, সে কিন্তু একটা 1/2 ঘন্টা 1 ঘন্টা নানা রকম ভাষণ দিয়ে আসতে পারবে। আমি যেটা বলছি যে অন্যান্য জাতিতে যেটা হচ্ছে, যে প্রোডাকশন যারা করছে এই ধরনের জিনিসের, এটা অনেক বিস্তৃত হয়ে গেছে। ফলে তুমি একজন তুমি টুম্পা সোনাতেও বুঝবে, বা ডান্ডা টুডুং টুডুংয়েও হয়তো বুঝবে, টুম্পা সোনাতে আরো বিশেষভাবে বুঝবে, এ নিজের গান বলছে না, এ একটা লোক একটা কিছুকে কল্পনা করে সেটা কিরকম হতে পারে সেইটা গাইছে, তবুও সেটা ভালো। কিন্তু যার এটা আসলেই যাপন, তারও গান আছে, তার পুঁজি নেই, ঠিক আছে, তারও গান আছে, তার পুঁজি নেই, বা তারও গান আছে, আমার কান নেই, বা আমার কান থাকলেও তার গান আর আমার কানের মধ্যে রয়েছে হিন্দি ডমিনেটেড অ্যালগরিদম, ফলে আমাদের দুজনের কানেকশন হচ্ছে না, ঠিক আছে। আমি একটা গান মানে এর ফলে যেটা হচ্ছে খুবই মানে একটা ঘটনা, যেহেতু বাংলাদেশে এটার কোনো কমতি নেই, না, ঠিক আছে, ঠিকই, বাংলাদেশে এর ফলে যেটা হচ্ছে গালাগালি দিয়ে যে পশ্চিমবঙ্গের এই ভারতে বাঙালি যারা এই বাংলাতেই এই কন্টেন্টটা অবশ্যই তার কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে, আরো বেশি কাছের হবে, তারা এটা বাংলাদেশের এই কন্টেন্টে চলে যাচ্ছে। মানে হয় ভোজপুরি নয় তো বাংলাদেশি, তাহলে আমাদের কি হলোটা কি? এটা তো একটা বিরাট প্রশ্ন। তৈরিটাই হচ্ছে না, বললাম না, শুধু তৈরি হচ্ছে না, এটা ধাপে ধাপে সমস্যা, ঠিক, তাহলে আমাদের হলোটা কি? এটা কিন্তু একটা বড় ক্রাইসিস, এটা একটা বিরাট ক্রাইসিস। তুমি ধরো অন্যভাবে, রাইট, তুমি আমি দেখছিলাম, জাস্ট কিছু কালচারাল ফেনোমেনা নিয়ে বলি, একটা কিছু কিছু ক্ষেত্রে এই যে বাঙালি নারীর ওপর যে এই ভয়ঙ্কর একটা যৌন লোলুপ একখানা দৃষ্টির একটা বিষয় রয়েছে,
এটার কিন্তু একখানা ইন্টারেস্টিং, এটা কিন্তু প্রেডিক্টেবল, ঠিক আছে? কেন প্রেডিক্টেবল? এই যে ধরো কোনো একটা বহিরাগত আগ্রাসন যদি এরকমভাবে হয়, বিশ্বের যে কোনো জাতির উপর যখন এরকম বহিরাগত আগ্রাসন মতো ঘটেছে, তার কিন্তু তার একটা সেক্সুয়াল পলিটিক্স আছে, তার একটা যৌন রাজনীতি রয়েছে। সেই যৌন রাজনীতিটা কিরকম? সে প্রথমেই যেটা প্রমাণ করার চেষ্টা করবে, কারণ সে তোমার মাথার দখল নিচ্ছে, তো মাথার দখল নিয়ে প্রথম কথা তার যদি যুদ্ধ ধরো, যুদ্ধে পুরুষরা যুদ্ধে লড়ে, ঠিক আছে? তাহলে মূল যুদ্ধটা হচ্ছে ধরো পুরুষ টু পুরুষ কমিউনিকেশন একখানা, ঠিক আছে? প্রথমত তার যেহেতু সে যুদ্ধ আগ্রাসনে জিতছে, আসলেই সে প্রথমেই সেই মানে যে জাতির ওপর আক্রমণটা হচ্ছে, ধরো এক্ষেত্রে বাঙালি জাতির ওপর আক্রমণটা হচ্ছে, প্রথম যেটা বোঝাচ্ছে, ধরো হিন্দি আগ্রাসনকারী পুরুষ, সে প্রথম বলছে যে তুমি আসলে তুমি আসলে পারফর্ম করতে পারো না সেক্সুয়ালি, ঠিক আছে? ইউ ক্যান গেট ইট আপ, তুমি বেশিক্ষণ লাস্ট করো না, ইত্যাদি। এটা কিন্তু সাবলিমিনাল মেসেজিং, ঠিক আছে? খুব স্পষ্ট। আচ্ছা, এবার এই মেসেজিংটার কিছু কনসিকুয়েন্স দেখা যাক, ঠিক আছে? এই মেসেজিংটার কিন্তু এটা শুধু পুরুষকে টার্গেট করে করছে, কিন্তু এর প্রভাবটা কিন্তু বিস্তৃত। এটারই কিছু ফর্ম জানো, যেগুলো আমাদের মনে হয় আমরা এগুলো মাঝে মাঝে খুব এনজয় করি। এর ফর্মই হচ্ছে চশমা, এর ফর্মই হচ্ছে কবিতা, এর ফর্মই হচ্ছে গিটার কিন্তু, ঠিক আছে? যে বাঙালি পুরুষ যখন চরিত্রায়িত তারা করবে, এবং ওইভাবে চরিত্রায়িত করতে আমরাও শিখে যাচ্ছি, সে হচ্ছে যে তুমি যদি একটা বাঙালি পুরুষকে বোঝাও, সে তার এইরকম সব কিছু মানে তার থাকতে হবে, ঠিক আছে? তাকে ঝোলাটাও এখন আর নেই, ঠিক আছে? কিন্তু ওই কবিতা, গিটার আছে, এইসব, ঠিক আছে? অর্থাৎ যেগুলো আমরা মনে করতে পারি, আমাদের নিজেদের বোঝাতে পারি যেটা সংস্কৃতি, এটা ক্লিয়ার মেসেজিং, কারণ এটা মেসেজিংটা আমরা করতে শিখেছি। তার কারণটা হচ্ছে যে এই যে কবিতা, গিটার, তোমার ধরো 70-এর দশকের বা 60-এর দশকের বাংলা সিনেমায়, ঠিক আছে, তোমার কিন্তু বা যে মেজবাড়ি কেন্দ্রিক যে বাংলা সিনেমা, যেখানে অনেক বাঙালি যুবক পুরুষ একসঙ্গে থাকছে, তারা সব এই গিটার কবিতা ক্যারেক্টার নয় কিন্তু, না, ঠিক আছে? তাদের মধ্যে কেউ কেউ, আমি এটা কোনো পজিটিভলি মানে ওই অর্থে প্রমোট করার জন্য বলছি না, তাদের মধ্যে কয়েকজন এই রোড সাইড রোমিও রয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে সমিত ভঞ্জ রয়েছে, ইত্যাদি, রাইট? ফলে একটা ইমেজ আছে। এই ইমেজটা কিন্তু ফলে এই ইমেজটা তৈরি হলো আমাদের সপ্তপদী অনেকে করছে, একদম আমার এই 74 একদম, হ্যাঁ, ওই আমার এই যৌবন চম্পা চামেলি, তার মানে হচ্ছে যে তার ওই সময় কিন্তু মানে তার মেলনেস, পৌরুষ, বাঙালি নিজের স্বার্থ, ওটা কিন্তু খুব বাঙালি মেলনেস, বাঙালি মেলনেস, ওটা কিন্তু বাঙালি মেলনেস, ঠিক আছে? ওর মধ্যে কিন্তু কোনো অন্যরকম কিছু নেই। কিন্তু এইটা যেটা শেখানো হয়েছে, এটা দেখো, এইটা তোমার উপর আগ্রাসনকারী, এবং তুমি দুজনেই একই জায়গায় একই জিনিস ভেবে বসে আছো যে এইটা হচ্ছে পুরুষ। তুমি এটাকে পৌরুষও মনে করো না, এটা তুমি তোমার চরিত্র মনে করো, আর ও এটাকে তোমার পৌরুষহীনতা হিসেবে আসলে দুনিয়ার কাছে, নিজের কাছে দেখায়, এবং তোমাকেও দেখায়, এবং তোমার জাতির নারীকেও দেখায়, তোমার জাতির নারীর কাছে, বাঙালি জাতির নারীর কাছে যদি বারবার এই মানে মেসেজিংটা হয় যে তোমার জাতির পুরুষ আসলে এই, ঠিক আছে? কারণ এটা তো গিটারের কথা হচ্ছে না, এটা তো পৌরুষের কথা হচ্ছে, এটা তো আসলে কি বলবো, যৌন পারফরমেন্সের কথা হচ্ছে, একদম। এটাই কিন্তু মেসেজিং, রাইট? ইনফ্যাক্ট তার উল্টোটা হচ্ছে। তো এর ডাইরেক্ট ফলাফলটা কি? এর ফলাফল যে অন্য যে সিগন্যালিং, তার মানে তুমি আসলে এই পৌরুষ বা যৌনতার দিক থেকে তুমি আসলে অতৃপ্ত, তুমি আসল যৌনতা দেখোনি, তুমি আসল পৌরুষ দেখোনি, ঠিক আছে? এটা একই সঙ্গে রয়েছে যে এই যে বিজ্ঞাপনের দুনিয়ার কথা হচ্ছিল, বা আমাদের চারিদিকে যে দুনিয়ার কথা হচ্ছিল, অর্থকেন্দ্রিক অবশ্যই সেটা, সেখানে ধরো একটা বাঙালি নারী যে পুরুষকে দেখে, সে হিন্দি বলা পুরুষকে পৌরুষের জায়গায় যেখানে দেখে, ঠিক আছে? সে সিনেমা হোক, সেটা জাঙ্গিয়ার অ্যাড হোক, সেটা যা কিছু হোক, ঠিক আছে, সেইভাবে দেখে। এবার এই দুটো, অর্থাৎ সেই নারীর কল্পনায়, ইপসায়, কিন্তু এই যে কল্পনাটা তার মধ্যে আসলে বহিরাগত পুঁজির সেই কল্পনাটা নিয়ন্ত্রণ করে দেয়, ঠিক করে দেয়, ডিফাইন করে দেয়। এটা তার নিজ কল্পনা নয়, ঠিক আছে? হাজার হাজার বছর ধরে বাঙালি জাতি এখানে এক্সিস্ট করেছে। বাঙালি নারীর মনে হঠাৎ যে ভোজপুরিয়া পুরুষ, সেই পুরুষ নিশ্চয়ই হবে, এই কল্পনাটা কখনো আসেনি, ঠিক আছে? কিন্তু এখন সেটা আসছে, এবং তার সঙ্গে সেই হিন্দি আগ্রাসনটাও আছে, দুটো তো মানে জড়িত। হঠাৎ সে আবিষ্কার করেছে, বিহার তো বিহারেই ছিল, সেই তো, তাই না? হঠাৎ করে তো আবিষ্কার করেছে এরকম নয়,
এই অতৃপ্ততার প্রশ্ন রয়েছে, ঠিক আছে, দেখানো সে অতৃপ্ত আসলে এরকম কোনো ব্যাপার নেই, দেখানো। এবার সেটা ভরাট করতে পারে কি, এই অতৃপ্তকে তৃপ্ত কে করতে পারে? অবশ্যই হিন্দি বলা পুরুষ, ঠিক আছে। তাহলে এখানে একজন এবং সেখানে কিছু ভয়ঙ্করভাবে কিছু অনলাইন স্পেসে, তার মানে যে অতৃপ্ত যে নারী যে জাতির, কারণ তার পুরুষ পৌরুষহীন, তার মানে সে ইজি, কারণ সে তো অতৃপ্ত, সে স্লাট, ঠিক আছে। দেখো পরপর যতগুলো ধারণাগুলি ব্যবহার করা হয় এই সেক্সুয়াল পলিটিক্সের এই কেন্দ্রীয় জায়গাটা আমরা যদি না বুঝি, তাহলে কিন্তু এগুলো কেন বলে, ঠিক আছে, কেন নন বেঙ্গলি ছেলেদের সঙ্গে বাঙালি মেয়েরা ঘোরে, তখন তুমি বারবারই কিন্তু বোঝাতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু সত্যি গর্গ, আমি তো ভেঙেই বলছি, আজকালকার কলেজের ছেলে মেয়েদের কাছে আমি শুনি বাঙালি মেয়েরা তারা অবাঙালি পুরুষ এবং জোরে মোটর বাইক চালানো, পিছনে বসা, এইটার প্রতি তাদের আকর্ষণ, প্রচুর টাকা। আমি যদি তাকে শেষ করি তাহলে তুমি বুঝতে পারবে যে এর অপোজিটটা, অর্থাৎ সেই অনুপাতে হিন্দিভাষী নারী আর বাঙালি পুরুষের কম্বিনেশনটা কেন নেই, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাহলে বোঝা যাবে। এবার এই যে পুরুষ, তো বাঙালি নারী সে ইজি, স্লাট থেকে ইত্যাদি, ঠিক আছে। এখন এর মধ্যে সে অতটাই অতৃপ্ত যে হিন্দি পুরুষ সে প্রকাশ্যে বলছে, সেটা তো ধর্ষণ করলেও খুশি হবে তারা, কারণ তারা তো অতৃপ্ত, কারণ তাদের পুরুষ তো আসলে পারে না, ঠিক আছে। এর মধ্যে একটা অ্যাবসেন্ট ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে হিন্দি নারী, ঠিক আছে। হিন্দি নারী কে? হিন্দি নারী হচ্ছে সে যে যাকে বিয়ে করা হয়, একদম, যাকে এই সব এই ধরে টরে, ঠিক আছে, তা যে এই ধরে টরে মানে একটু বুঝিয়ে দিই, ওই যে কি যেন বলে ওটাকে করওয়া চৌথ, এরকম টাইপের একটা কিছু, এই লাইটটা সামনে ধরে, ওটা এখন বাঙালিদের মধ্যে তারপরে হচ্ছে যে এখান থেকে পরে, ঠিক আছে। তো ওই সব অর্থাৎ পবিত্র, অর্থাৎ পবিত্র, এই যে পবিত্র, আর বাঙালিরা অপবিত্র, মেয়েরা, নারীরা পুরুষরা, এই যে জিনিসটা। এবং তাই জন্য যে বললাম এই পরের কম্বিনেশনে দেখা যায় না, কারণ হিন্দি নারীর কাছে তার নিজের পুরুষ সম্বন্ধে হীনমন্যতা সৃষ্টি করার কোনো তো পরিবেশ নেই, কারণ তার সাংস্কৃতিক দুনিয়ার মালিক সে, তার সাংস্কৃতিক পুঁজির মালিক সে। আমরা মানে রামমোহন রায় ইউপিতে জন্মায়নি, বাংলায় জন্মেছে, ঠিক আছে। এবার সমস্যাটা হয়েছে রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বাংলার নবজাগরণের কাণ্ডারীরা একটা জিনিস বুঝতে পারেননি, ঠিক আছে, বলবো সেটা, যে ইউপি বিহার আর বাংলার মধ্যে আসলে কোনো কাঁটাতারের বর্ডার নেই। সত্যি তাই, ঠিক আছে, এইটা ওরা ফ্যাক্টর ইন করেননি। আর তখন যে উড়িষ্যা, বিহার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব এক ছিল না, ছিল, কিন্তু একটা পরিস্থিতি আসবে যেখানে এই ঘন্টায় ঘন্টায় মানে ট্রেন আর মিনিটে মিনিটে বাস এসে এইটা করে দেবে, এবং মানে কি বলবো, অনেক কিছু, মানে বাংলার সংস্কৃতির ওপর বাঙালির অধিকার থাকবে না, বাঙালি পুঁজির অধিকার থাকবে না। দিনে কলকাতার থেকে কি বলবো 5 গুণ বেশি ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকা ব্যাঙ্গালোর বা চেন্নাই গ্লোবাল না, কলকাতার থেকে 100 গুণ বেশি বিদেশি, ঠিক আছে, আমি বলছি পররাষ্ট্রের লোক থাকা চেন্নাই, ব্যাঙ্গালোর গ্লোবাল না, ঠিক আছে। তুমি এখানে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চলগুলি যেগুলো তোমার পাশে রয়েছে, যেখানে নারী অধিকার থেকে শুরু করে, নারী স্বাধীনতা থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির দিক থেকে বলতে পারো ভারতের সবচেয়ে পিছিয়ে থাকা, পচে যাওয়া অঞ্চল, এইটা হচ্ছে তোমার এখানে একমাত্র ইম্পোর্ট। আর এইটা তোমার এইটাকে তুমি কসমোপলিটানিজম বলে চালাতে চাও, ঠিক আছে। মানে আমি বিশ্বর কাছে ওপেন অবশ্যই থাকবো, বিশ্বর থেকে সব কিছু নেব, কিন্তু বিশ্বের সবচেয়ে পুঁতিগন্ধময় জঞ্জাল নেব, এটা তো কোনো ইম্পোর্ট পলিসি হতে পারে না, তাই না? একদম তাই না, এটা তো একটা দিক। ফলে এটা আসলে এই জন্য আমরা কি তাহলে আর কিছু দেখবো না? এই আর কিছুর মধ্যে কিন্তু আসলে সে বলছে আমি কি হিন্দি, উর্দু, ভোজপুরি দেখবো না? কারণ এই যে আমরা বাঙালি জাতীয়তাবাদীরা,
যেটা আমাদের আদর্শ যা দিয়ে আমরা চলি, সেটাই কিন্তু আমাদের এই যে স্পষ্ট করে যে সামাজিক যে অক্ষের কথা বললাম, এই যে ইকুয়েশনের কথা বললাম, এই যে চুলকুনির কথা বললাম, আমাদের এই আদর্শই কিন্তু আমাদের একদম আলোর মতো এই জিনিসগুলো দেখিয়ে দেয়। এটা আমরা কোনো বিরাট সমাজতাত্ত্বিক নই, ঠিক আছে, মানে বাঙালি জাতীয়তাবাদী আসলে সমাজতত্ত্ব বুঝিয়ে দেয়। কিন্তু এই যে আমরা যখন বলি গ্লোবাল হওয়া, আমার কাছে গ্লোবাল হওয়া মানে তো ধরো প্রথমে আমার এই ধরো আমি বাংলা, পশ্চিমবঙ্গ, আমার একখানা স্বাভাবিক ভূগোল রয়েছে, ঠিক আছে, যার সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে কাছাকাছি। আচ্ছা, এই যারা গ্লোবাল হবার কথা বলেন, ঠিক আছে, তারা কিন্তু উড়িয়া কোনো সংস্কৃতির কিছু জানেন না, তারা জাপানি সংস্কৃতিরও কিছু জানেন না, তারা কিন্তু কিছুই কিছু জানেন না। তাদের এই গ্লোবাল হওয়ার মানে হচ্ছে যে এই ইউপি বিহার এটা হবে না, এইটাই এইটাই এইটাই, ঠিক আছে। ফলে এই গ্লোবাল কসমোপলিটন এই কথাগুলো, এই তথাকথিত একটা ভ্রান্ত বিশ্ব নাগরিকত্ব, যে বিশ্ব নাগরিকত্বের মধ্যে বিশ্বটা হচ্ছে ইউপি বিহার ঝাড়খণ্ড দিল্লি, এটাই তাদের বিশ্ব, আমরা এইটাকে চূর্ণ বিচূর্ণ করে আসলেই বাঙালির চোখ সারা বিশ্বের দিকে খুলতে চাই, ঠিক আছে। এবং সারা বিশ্ব যেভাবে গ্লোবাল, অর্থাৎ নিজের জাতির ক্ষেত্রে নিজের জাতির কন্টেন্ট প্রোডাকশন, এটা তাদের সাংস্কৃতিক দুনিয়ার অনেকটাই, ঠিক আছে। যেরকম প্রতুল মুখোপাধ্যায়ের গানে যে কি বলছে কথাটা, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, অর্থাৎ আমি সারা পৃথিবীর মানুষের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই, কিন্তু আমি কার হাত ধরে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি আমার এই দৃষ্টিকোণ থেকে, আমার শর্তে আর আমার স্বার্থের জায়গা থেকে আমি দুনিয়াটা দেখছি, সেভাবে বুঝে নিচ্ছি। এই যেভাবে আমরা আলুকে বাঙালি করে নিয়েছি, একটা দক্ষিণ আমেরিকার জিনিস যেটা পর্তুগিজরা এনেছিল, এখন বাংলা তোমার যে কি বলো রান্নার বই, ঠিক আছে, সাধনা মুখোপাধ্যায়ের বই ধরো, সেখানে যতগুলো আলুর পদ রয়েছে, পর্তুগিজদের হয়তো অতগুলো নেই, ঠিক আছে। অর্থাৎ আমরা সেটাকে কিছুটা বানিয়ে নিয়েছি, আমাদের মতো করে, একদম আমাদের মতো করে নিয়েছি, ঠিক আছে। কিন্তু ওদেরগুলোকে তার আমাদের মতো করে, ওদেরগুলো ওদের মতো করেই আমাদের শুনতে হচ্ছে। এটা যতদিন চলবে ততদিন এই যে পডকাস্ট যারা দেখছেন তাদের কাছে হঠাৎ সাধনা মুখোপাধ্যায়ের নামটা স্ট্রাইক করবে না, ঠিক আছে, কারণ তারা কিন্তু তারা কিন্তু কোনো কাপুর ফাপুর কি সঞ্জয় কাপুর সঞ্জয় কাপুর বলে একটা আছে, গোপাল, ওর সঙ্গে হয়তো সেলফি তুলে নেবে, সাধনা মুখোপাধ্যায়টা জানবে না, ঠিক আছে। মানে এটা খুব দুঃখের, দুঃখের না, এটা হবারই, এটাই হবার যে জাতির নিজের মাটির ওপর পুঁজির অধিকার নেই, যে জাতির নিজের মাটিতে চাকরির ওপর নিজের অধিকার নেই, যে মানে জাতির নিজের মাটিতে বাজারের ওপর নিজের অধিকার নেই, যে মাটিতে নিজের রাজনীতির ওপর তার নিজের অধিকার নেই, ঠিক আছে। ইউপির 53 বছরের সিএম এলে পশ্চিমবঙ্গের 55 বছরের দলনেতা তাকে, বিরোধী দলনেতা তাকে নমস্কার করে, অর্থাৎ যে জাতির দল নেই সে জাতির বল নেই, খুব স্পষ্ট তো এটা, এগুলো তার ফলাফল হবার কথা। এবং যে জাতির যে রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রী যখন এই দুর্গাপুজো কালী পুজোর সঙ্গে একই আসনে ছট বসিয়ে দেন, এগুলো একই ফেনোমেনার অংশ, এগুলো কোনো আলাদা ফেনোমেনা নয়। না, একটা কথা বলি, আমি দেখেছি যে ছোটবেলায় আমাদেরকে বলা হতো, এটা একটা আমাদের ছোটবেলাকার কথা বলছি, যে একটা লোক যে একটু ছেঁড়া খোড়া জামা কাপড় পরছে, কিন্তু তার সে ঘরে চশমা আছে, সে 4-6টা পেটেন্ট আছে, মানে সে হচ্ছে আদর্শ শিক্ষিত লোক, যারা শিক্ষিত লোক বাঙালি। কিন্তু যে বাঙালির একটা মুদিখানার দোকান আছে বা যে বাঙালি ব্যবসা করে, সে খুব খারাপ, মানে সে পয়সা করে নিয়ে ভাবে, মানে এটা অত্যন্ত একটা, মানে এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে এইভাবেই মানুষ হয়েছে, যে লোকটা কিনা খুব সাধারণ থাকে কিন্তু তার মাথাটা ভীষণ উচ্চ, সেই হচ্ছে প্রকৃত মানুষ, আর যে লোকটা কিনা অর্থ নিয়ে ভাবে সে কিনা মনুষ্য পদবাচ্য না। দুটো জিনিস বলছি, এটাও তো একটা দোষ। বিরাট সংখ্যক বাঙালি ভাবতে পারে, শুধু বাঙালি বলতে যাদেরকে তুলে ধরা হয় তারা যেহেতু এক ধরনের নাগরিক শ্রেণীর, তারা ভাবতে পারে না, ঠিক আছে। সারা পশ্চিমবাংলা জুড়ে লক্ষ লক্ষ বাঙালি হাজার হাজার বছর ধরে এই 2026 সালে দাঁড়িয়েও মরিয়াভাবে ব্যবসা করছে, ঠিক আছে। এখন যেহেতু তারা বাঙালির প্রতিভু বলতে একটা ধরনের শ্রেণী, এবং তারা এই গেট টেট বন্ধ করে রেখেছে, সেই বাঙালিগুলিকে, ঠিক আছে, মানে আমাদেরই শেখানোটা ভুল ছিল, তার মানে প্রচন্ড রকম ভুল। তার কারণ হচ্ছে যে এই যে ধরো মেধা,
মেধার কথা যদি বলে যে মোটা পাওয়ারের চশমা পরে আছে, সে পড়ছে, বই পড়ছে, ঠিক আছে, এই চিত্রটা, এই বই পড়া, মোটা পাওয়ারের চশমা নিয়ে বই পড়া, এই ছবিটা যে একটা খুব সুন্দর ছবি, ঠিক আছে, এই ছবিটা একটা খুব আদর্শ ছবি, এটা যাদের থেকে শিখেছি আমরা, যে পশ্চিমাদের থেকে শিখেছি, তারা কিন্তু সিম্পল লিভিং হাই থিঙ্কিং এ বিশ্বাস করে না, তারা হাই লিভিং হাই থিঙ্কিং এ বিশ্বাস করে, ঠিক আছে। এই যে ছবিটা সেটা অংশে নেই যে এরকম ভাবে সে এরকম হয়ে মোটা চশমা পরে আছে, এরকম একটা বই পড়ছে, ওটা স্টিল ফ্রেম। তো পরের যে সিনটা নেই, সে যদি প্যারিসে বসে থাকে, সে পরের মুহূর্তে কিন্তু একখানা, ঠিক আছে, বেশ দামি ওয়াইনের একটা সিপ দিয়ে আবার রেখে দিয়ে তারপরে এই বইটা পড়ছে। সে সারাক্ষণ শুধু এইটা করছে না, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পরের অংশটা, এবার এইটা কেনার খরচা তার এলো কোত্থেকে, এটা কেনার তার সামর্থ্য এলো কোত্থেকে, তার মানে তখন বুঝতে হবে যেটার সঙ্গে কিন্তু এইটা একখানা বিচ্ছিন্ন কোনো চিত্র নয়। যেহেতু স্বাধীন ভারতে এবং ব্রিটিশ ভারতেও এবং তারপরে বাঙালির রক্তে স্বাধীন ভারতেও বাঙালি জাতির তথা বাংলার পুঁজি এমনভাবে লুণ্ঠন করা হয়েছে জোর করে, এবং লুণ্ঠন আমরা আটকাতে পারিনি। আমরা তখন এই লুণ্ঠিত অবস্থার, তোমার ধরো টাকা পয়সা লুট হয়ে গেল, ঠিক আছে, খুব তোমার সব নিয়ে নিল, ঠিক আছে, তখন বলতে লজ্জা লাগবে যে আমার এখানে সব আমি এরকম লুণ্ঠিত হয়ে গেলাম। তুমি তখন তোমার যে এই লুণ্ঠিত অবস্থাটাকে এবার তুমি রোমান্টিসাইজ করতে শুরু করবে, কারণ তুমি যে আসলে একখানা তস্করের হাতে, চোর ডাকাতের কাছে হেরে গেছো একটা সময় দাঁড়িয়ে, এটা অ্যাডমিট করার থেকে তুমি বলবে এই তো এরকম ভালো। যে কারণে আমি মানে কি ভয়ঙ্কর, আমার মানে গা রিড়ি করতো, এবং এই কারণেই তো বাঙালি জাতীয়তাবাদী আমরা তৈরি হয়েছি, যে একখানা পুরানো বাড়ি, ঠিক আছে, যেটা দাঁড়িয়ে আছে, তার একটাই কারণ, তার কারণ শরিকি ঝামেলা রয়েছে, তা না হলে কোনো মারবাড়ি ওখানে বিল্ডিং তুলে দিত, সেইখানে কয়টা জায়গায় তারা অসত্য গাছ বেরিয়েছে, তুই বেটা একখানা ক্যামেরা নিয়ে সেইটার হাই ডেফিনিশন ফটো তুলছে অসত্য গাছের, এবং বলছে যে এইটা আমার কলকাতা, এইটা তোর কলকাতা। এইটা যদি কলকাতা হতো তাহলে তোর পূর্বপুরুষ কলকাতায় আসতো না, ঠিক আছে, এইটা যদি কলকাতা হতো তাহলে তোর পূর্বপুরুষ কলকাতা হতো না, তোর কলকাতার নস্টালজিয়াও তৈরি হতো না। না, বাঙালিদের বদলাচ্ছে খুব দ্রুত, নিজেদের মধ্যে ঝগড়া করে করে কিন্তু বড় বড় বাড়িগুলো নন বেঙ্গলিদের হাতে তুলে দিয়েছে। শোনো, প্রতিটি জাতির মধ্যে নিজস্ব ঝগড়া রয়েছে। আমি যে স্কুলে পড়তাম, বাঙালিদের স্কুল, বাঙালি মালিকানাধীন স্কুল, সতীকান্ত গুহর সাউথ পয়েন্ট স্কুল, সেটা পরের দিকে বিড়লারা নিয়ে নেয়, মারওয়ারি, ঠিক আছে, তারপরে ওদের ফ্যামিলির মধ্যে বিষ খাইয়ে মারে, ঠিক আছে, ফলে এগুলো বলে লাভ নেই। ওকে, সবেদের মধ্যে ব্যবসাতে এক থাকে, আমি দেখেছি, বাঙালিও থাকে। আবার যে কথাটা বলছি, তোমার নিজের মাটিতে তোমার পুঁজির ওপর এই বহিরাগত দখল, যেটা আকবরের সময় থেকে চলে আসছে। আকবর যখন বাংলা আক্রমণ করেছিল, মানসিংহ আক্রমণ করেছিল, তো এই যে আক্রমণ করবে, বাংলাকে লুট করবে, এই মিলিটারি ক্যাম্পেইনটা ফান্ড কারা করেছিল? মারওয়ারিরা করেছিল। ভাবো, বাংলাকে লুট করাবে, করে এসে দেখে বলে তো আরো ভালো জায়গা, একবার নেবো কেন, এখানে বসে থেকে নিতে থাকবো, ঠিক আছে। তারপরে সেটা সেই ধারা ধরে জগৎ সেট, সেই ধারা ধরে এইসব এই চ্যাং ব্যাং গুলো, সেই ধারা ধরে এই বড় বাজারিয়া, ঘাটকাটিয়া, ঠিক আছে, এইসব যতগুলো রয়েছে, কালো বাজারিয়া, ঠিক আছে, এগুলো সবকটাই তাই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ভন করে, ঠিক আছে, বিজেপিকে ফান্ডিং করে, সব এরাই তো, যারা কিনা বড় বিল্ডিং বানায়, এই ধরো মার্লিন গ্রুপ, তারা বলে বাঙালি নেব না, ঠিক আছে, এই যে হলদিরাম, এখানে তারা একদম স্পষ্ট লেখে হিন্দি না জানলে চাকরিতে নেব না, এরা বলুক তো বাঙালি ক্লায়েন্ট নেবে না, বাঙালির টাকা পছন্দ, বাঙালির সঙ্গে কোনো রকম, এই যে এখানে যে কারণে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে বলেছিলেন, 100 বছর আগে, যে বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। আরেকটা কথা উনি বলেছিলেন, খুব অদ্ভুত বিষয়, ভাবতে খুব ভয়ঙ্কর, যে একখানা ব্রিটিশ ফার্মে একটা বাঙালি কিন্তু পার্টনার অবধি হয়ে যেতে পারে, কিন্তু একখানা মারওয়ারি ফার্মে একটা বাঙালি উঠতে পারবে না। খুব ভয়ঙ্কর, যে তখনকার অবজারভেশন, 100 বছর আগের। এখন আমি আপনাদের ওপেন ভাবতে বলবো, আহ্বান করবো যে আজকের দিনে অবস্থাটা কিরকম। শ্রমিক ভট্টাচার্য রিসেন্টলি, আমি একদম পলিটিক্সের কথায় চলে যাচ্ছি, রিসেন্টলি
বিজেপির সম্পাদক যিনি, তিনি বলছেন, আমি কালকেই দেখলাম সাভারকর আর নেতাজির মধ্যে তুলনা করে বলছেন যে যখন সাভারকর যেখানে হিন্দুত্ববাদী বক্তৃতা দিয়ে এসছে সেখানে গিয়ে নেতাজি গিয়ে নাকি তারপরে আবার গিয়ে ওনাকে খণ্ডন করে আবার বক্তৃতা দিয়ে এসছেন। এইটা আমি জীবনে কোনোদিন শুনিনি এবং এখন এগুলো শুনছি। শ্রমিক ভট্টাচার্য, আপনি এই যে ভেবে দেখুন উনি কে ছিলেন। উনি আসামে জন্মেছেন, মানে আসামে বড় হয়েছেন, তারপরে একটা বয়স এখানে চলে আসে, বিজেপি কম বয়স থেকে করা শুরু করে। যতদিন এখানে বাংলার স্বাভাবিক রাজনীতি ছিল, অর্থাৎ বাম এবং কংগ্রেস, তৃণমূলকে তুমি যদি কংগ্রেসের উত্তরসূরি এক অর্থে ধরো, সেইটা এই রাজনীতি। তারপরে যখন বিজেপি ক্ষমতায় এলো তখন এই ধরনের ক্যারেক্টারদের নাম শোনা গেল, ঠিক আছে। তারা এখন সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলছে, একে নিয়ে বলছে, তা এরা কারা? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে মানে প্রথম কথা, তাদের তো কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস নেই, ঠিক আছে। একটা সময় ছোটবেলায় একটা চিচিং ফাঁক হতো, সেখানে একটা যে মুখ দিয়ে বলানো হতো, রাইট। এই শ্রমিক ভট্টাচার্য হোক বা শুভেন্দু অধিকারী হোক বা এই শঙ্কর ঘোষ হোক বা এদের হোয়াটএভার এদের যেগুলো রয়েছে, তো যা বলছে এটা তো হচ্ছে ওই সাউন্ডটা তো দিল্লির, গুজরাটের, ইউপির, বিহারের। তো এবার কথাটা হচ্ছে দিল্লির, গুজরাটের, ইউপি, বিহারের সাউন্ডে বাংলার মাটিতে আর বাঙালি রেসপন্ড করবে কেন? বাঙালির কোনো সাউন্ডের রেসপন্স ইউপির মধ্যে কেউ করে? বিহারের মধ্যে কেউ করে? তো আমি হঠাৎ ইউপি, বিহার, গুজরাটের সাউন্ড, শুধু সাউন্ডের ওপর একখানা বাঙালি মুখোশ দিয়ে দেওয়া হয়েছে, তো আমি কি বোকা নাকি যে আমি বলবো আচ্ছা মুখোশটা তো বাঙালির মতো দেখতে? আমরা তো 2014 সালে জন্মাইনি, আমাদের স্মৃতি বলে একটা কিছু রয়েছে, আমাদের জীবন একটা কেটেছে। ওদের দেখানো হচ্ছে বাঙালি, কিন্তু ওরা অ্যাকচুয়ালি অবাঙালিদের প্রতিনিধি, তাই তো? এটাই তো দাঁড়াচ্ছে। কর্মচারী, প্রতিনিধি কেন হবে? কর্মচারী, অতএব প্রতিনিধি, মানে ইন সো ফার অ্যাজ তোমার ধরো একখানা যদি এরিয়া সেলস ম্যানেজার হয়, সে কোম্পানির প্রতিনিধি, তো তারা সেলস ম্যানেজার টাইপের। মানে ব্রিটিশের অধীনে যখন বাঙালি কাজ করতে যে ধরনের, বা ভারতীয়রা কাজ করলে যে তারা যেরকম হতো, এদের বিজেপির আন্ডারে এরা কাজ করতে ঠিক তফাৎ আছে। ব্রিটিশদের আন্ডারে তুমি কাজ করবে, তারা যেহেতু সার্বিক একটা ক্ষমতায় ছিল, সাম্রাজ্যবাদী ক্ষমতায়, তোমার আসলে এই প্রশাসন এগুলো তোমার ধরো নিশ্চয়ই, মানে তোমার ধরো তখনও আমি একটা উদাহরণ দিচ্ছি, যে জল সরবরাহর একখানা ধরো অফিস ছিল, এটা তো ব্রিটিশদেরই আন্ডারে এক অর্থে। তা সেখানে যে কাজ করে সে কি ব্রিটিশদের দালাল? তা তো না। তোমার ধরো দারোগা ছিল, সে প্রতিটি লোক ব্রিটিশদের দালাল এরকম তো নয়। যতগুলো ধরো জজ ম্যাজিস্ট্রেট ছিল স্থানীয় লেভেলে, সব ব্রিটিশদের দালাল। কিন্তু এক্ষেত্রে স্বাধীন ভারতে তুমি একটি বাঙালি বিদ্বেষ, ব্রিটিশরা বাঙালি বিদ্বেষী ছিল, কিন্তু তোমার কোনো চয়েস ছিল না, কারণ তারা ফুল অ্যাডমিনিস্ট্রেশনটাই তারা ধরো মোগল আমলেও তারাও বাঙালি বিদ্বেষী ছিল, কিন্তু তারা ঠিক আছে পুরো ভারতীয় তারা বিদ্বেষী মোটেই ছিল না। আজকে ব্রিটিশদের কোনো তুমি অ্যান্টি মারওয়ারি কোনো স্টেটমেন্ট দেখতে পাবে না, বাঙালিদের বিরুদ্ধে একদম ক্লিয়ার স্টেটমেন্ট দেখতে পাবে। ব্রিটিশদের সময় মারওয়ারিদের টাকা বেড়েছে, ব্রিটিশদের সময় গুজরাটিদের টাকা বেড়েছে, ব্রিটিশদের সময় বাঙালি প্রথমে মানে 1/3 বাঙালি 1770 সালে খুন হয়েছে, তারপরে 1943-এ 60 লাখ বাঙালি খুন হয়েছে, প্রায় ইহুদিদের সংখ্যার সমান, ঠিক আছে। এবং সেটা ব্রিটিশ এবং এই বড় বাজারের মিলিত কি বলবো গণহত্যা বলে, এইগুলো সব এরকম। এটা ভেবে লাভ নেই, সত্য সেটা সত্যই। আবার একটা যেটা কথা বলবো, মানে 47 সালের আমাদের স্বাধীনতাটা যারা এনেছে তারা বাঙালি, মানে বলতে গেলে সবাই জানে, সকলে জানে, সেই কারণে তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা। সেই কারণেই তো সিবিএসসি, যার মাধ্যমে তুমি সিবিএসসি যদি পড়ো, বাঙালির নাম কি পাবে না স্বাধীনতা সংগ্রামে? পাবে, কিন্তু খুব কেরারা পাবে। যে জিনিসে তোমার 90% ক্রেডিট, সেটা যখন 20% হয়ে যায়, ওই খেলাটা খেলা হবে। তখন মনে হবে কি বলো না, সকলে মিলে, কি সকলে মিলে সেগুলোর জেলে কোন মারওয়ারির নাম আছে, তাই না? কোন গুজরাটি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম জানো বলো তো? যারা দেখছেন, আপনারা দেখছেন এই মুহূর্তে ধরো দর্শকরা দেখছেন, আমি আপনাকে বলছি গুগল সব এআই ফেআই বাদ দিন, মাথা বলতো গুজরাটি স্বাধীনতা সংগ্রামী একজন ব্রিটিশের গুলি খেয়েছে, একটা নাম বলতে পারবেন? যদি হঠাৎ করে মোহনদাস গান্ধীর নাম মনে আসে, আমি বলবো 1948 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরে, ঠিক আছে, কেউ বলতে পারবে না। কিন্তু পাঞ্জাব বলতে পারবে প্রচুর সংখ্যক বাঙালিদের মতো, এতটা না হলেও বাঙালিদের পরেই, ঠিক আছে। তো এগুলো তো বাস্তব। কিন্তু আজকে সেই জাতিকে যদি এখন, ঠিক আছে, মানে নারী নিরাপত্তার কথা শুনতে হয় ইউপির থেকে, অর্থনৈতিক উন্নয়নের কথা শুনতে হয় বিহারের থেকে, ঠিক আছে, তাহলে তো বটেই। এবং যদি বলা হয় যে হিন্দি না শিখলে বাঙালিরা এগোতে পারবে না, তখন লোকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকার ভাষা শেখে।
ভারতের সবচেয়ে অর্থনৈতিকভাবে খারাপ এলাকা যেটা, সেখানকার ভাষা তুমি শিখছো, মানে তুমি কি করছো? সেই এলাকাটাকে মানুষ যখন তোমার মাতৃভূমিতে চলে আসবে তাদের যেন অসুবিধা না হয় তাই জন্য তুমি শিখছো। ঠিক আছে, তাই জন্য তুমি শিখছো, এটাই। আচ্ছা, আমরা শেষের দিকেই চলে এসেছি। এই যে আর একটা কথা বাঙালিদের বিশেষ করে বলতে হবে, সেটা হচ্ছে যে মাছে ভাতে বাঙালি, আর একটা যে পানের বাঙালি। আমাদের দেখেছি যে পান মানে হচ্ছে পান খাওয়াটা এখন, হ্যাঁ পান খাওয়াটা, মানে আমি তো চাঁদনি চক অঞ্চলে আমার অফিস ছিল, সেখানে আমি ঢোকার সময় একটা পান খেয়ে ঢুকতাম, অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে একটা পান খেয়ে অফিসে ঢুকতাম, এরকম হতো খুব, আবার চেক করতাম না এরম। কিন্তু এখন ওই পুরো অঞ্চলটাতে কোথাও পান পাওয়া যায় না, শুধু ওই গুটখা ওইগুলো পাওয়া যায়। মানে পানের কালচারটাই, কিন্তু যদিও বেনারসের পান খুব বিখ্যাত, সেগুলো বেনারস তো আবার বাঙালিদেরও একটা ব্যাপার আছে, হ্যাঁ সেখানে তো ছিল বাঙালিদের, সবই বাঙালিদের ছিল। তো আমি বলছি যে এই যে ব্যাপারটা, মানে মাছ ভাত, একটা জায়গায় ফ্ল্যাটে আমি শুনেছি 12টার মধ্যে মাছ রান্না করে ফেলতে হবে, কলকাতাতে হয়েছে, অনেক জায়গা আছে মাছ রান্না করতে দেয় না। ইনফ্যাক্ট মাছ রান্না করে কিনা এটা জেনে ফ্ল্যাট বিক্রি করা হয় না, পেইং গেস্ট দেওয়া হয় না, এগুলো সবকটাই ইলিগাল কিন্তু, ঠিক আছে। এগুলো সেগুলো সবকটাই তুমি বুঝতেই পারছো কারা করে, ঠিক আছে। তো এবং প্রচুর বিজেপি নেতা বলছে যে এখানে ইনফ্যাক্ট নবমীর দিন আমিষ করতে দেওয়া হয়নি, এবং বাংলা পক্ষ তখন প্রতিবাদ জানিয়েছে। নিউ টাউনে গিয়ে আমরা খুব স্পষ্ট, আমরা কিন্তু গান্ধীবাদী নয়, আমরা সুভাষবাদী, ঠিক আছে। ফলে নবমীর দিন আমাদের কয়েকজন ছেলে প্যান্ডেল হপিং ছেড়ে, যেহেতু এটা জাতির ডাক, ঠিক আছে, ভালো মাংস ফাংস ওখানে ওই লেগ পিস কিনেছিল ললিপপ টাইপের, খেয়ে ফেয়ে ওই ইয়েটার কমপ্লেক্সটার মধ্যেই ছুড়ে দিয়ে এসছে। তাদের এলাকার ভেতরে থাকা বাঙালিরা খুব খুশি হয়েছে, বল পেয়েছে। তোমার আপাতভাবে কি মনে হবে এটা নোংরা করে দিয়ে এলো? আরে তা না, প্রশ্নটা হচ্ছে যে বাংলার মাটিতে বাঙালিকে নবমীর দিন বা যে কোনো দিন তার ইচ্ছে মতো আমিষ খেতে দেয় না, সেই বাংলায় নোংরা। বাংলায় যদি কোনো নোংরা থাকে সেটা সে। আর তোমাদের পয়লা বৈশাখে তোমাদের মিছিল যেটা নিষিদ্ধ করেছিল, সেটা বলে আমরা শেষ করি। পয়লা বৈশাখ তোমার ধরো আমাদের সম্রাট শশাঙ্কের রাজ্যাভিষেক, ঠিক আছে। দিল্লির একজন রাজা ছিল হর্ষবর্ধন, ঠিক আছে। তার একটা দাদা ছিল, সে কি নাম তার, কিছু বর্ধনই হবে। তো তাকে আমাদের শশাঙ্ক একদম ঘটি বাটি চাটি করে দিয়েছিল, ঠিক আছে। এবং সেই শশাঙ্কর রাজ্যাভিষেকের সময় থেকে আমাদের এই বঙ্গাব্দ, আমাদের আমরা হাজার হাজার বছর ধরে হাঁটছি, তাই তো। তো হাজার হাজার বছর ধরে হাঁটছি আমরা, এই পয়লা বৈশাখেও হাঁটবো, এটাই আমরা ঠিক করেছিলাম। এবং আমাদের টিপিক্যাল রুট হচ্ছে আমরা একটা নববর্ষের টাকা মিছিল করি, এটা খুব ইন্টারেস্টিং, যেটা আগের সঙ্গে ঠিক শেষে বললাম না, কোনো খুব স্লোগান ওঠে। আমরা এই জিনিস সম্বন্ধে খুব সচেতন, তুমি যেটা বলে যে ব্যবসা ইত্যাদি, আমরা তাদের স্লোগান দিই, তুমি বুঝবে স্লোগানটা হচ্ছে একটা সময়ের একখানা স্লোগানকে একটু ব্যঙ্গ করা আবার উদ্বুদ্ধ করা। এই সময়ের বাঙালিকে আমরা বলি, বাঙালি ব্যবসায়ীদের সোনালী হাত শক্ত করো, শক্ত করো। ওই যে পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমরা এখানে উল্টোটা বলি, কিন্তু এখানে বাঙালি ব্যবসায়ীদের, অন্য কোনো পুঁজির প্রতি আমাদের কোনো টান নেই, কিন্তু বাঙালি পুঁজিপতিদের সোনালী হাত শক্ত করতেই হবে। এবং তার জন্য প্রতিটি বাঙালিকে বাঙালির প্রোডাক্ট কিনতে হবে, খুব স্পষ্ট, ঠিক আছে। যতটা সম্ভব, সব প্রোডাক্ট বাঙালি তৈরি করে না, কিন্তু যেগুলো বাঙালি তৈরি করে সেগুলো বাঙালিকে কিনতে হবে। বাঙালি যারা তৈরি করে তাদেরও সেই প্রোডাক্টগুলো সব জায়গায় অ্যাভেলেবল রাখতে হবে, ঠিক আছে। এই যে তাস বলে কি একটা বোর্ডিনের কোম্পানি, জিরি কেমিক্যাল, এটা 2 বছর ধরে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, কোনো দোকানে পাওয়া যায় না, এরকম হলে তো হবে না, তাই না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গুঁড়ো হলুদ থেকে শুরু করে গুঁড়ো লঙ্কা সব আদানিদের, অথচ কুকমির ফুল রেঞ্জ আছে, কিন্তু কুকমির ফুল রেঞ্জ তুমি দেখো কোন দোকানে পাচ্ছ, ঠিক আছে। আমাদেরও দোষ গুলো আমাদের ভরাট করতে হবে, আবার আমাদেরও বুঝতে হবে আমাদের কিন্তু স্বদেশী করতে হবে, এটাকেই স্বদেশী বলে। যাই হোক, তুমি যেটা ইয়েতে গেছিলাম, আমরা টাকা মিছিল করি প্রতি বছর, এবং তাতে বিরাট বিরাট বাঙালি ব্যবসায়ীদের কাট আউট থাকে, দেখতে দারুণ লাগে। ধরো এই ঘরটার সিলিং অবধি তোমার ধরো এই লক্ষ্মী টিয়ের যে রুদ্র চ্যাটার্জি এবং তার বাবা দীপঙ্কর, আম্মা তার ওখানেই কাজ করতেন, তো তাদের বড় ধরো, বা মোস্তাক হোসেন পতাকা গ্রুপ যেটা, তার ধরো, বা আগেকার সময় মতিলাল শীল, ঠিক আছে, তার ধরো বড় কাট আউট, রামদুলাল সরকার থেকে শুরু করে বীরেন মুখার্জি, রাজেন মুখার্জি, ঠিক আছে, দক্ষিণেশ্বরের মন্দির থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, সব যার বানানো, বাংলার বিধানসভা সবই যার বানানো, ঠিক আছে, ইসকো, বার্ন স্ট্যান্ডার্ড সব তার, ঠিক আছে। কোনো বাঙালি নেই আজকাল। এবং সেখানে তুমি যদি যাও, তিনি যে প্লেনটা করে বার্নপুর থেকে কলকাতা আসতেন, ওই প্লেনটার মধ্যে আসলে এখন এলাকার
কি বলবো, ওই বহিরাগত কিছু যুবকরা হয় নেশা করে কিংবা ওই মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, দিল্লির হাতে চলে গেলে আমাদের ঐতিহ্যগুলোর কি হয় সেটা একটা জাস্ট প্রমাণ, একটা মানে উদাহরণ। যাই হোক, আর তাদের অরিজিনাল বাড়িটাও তো এখন কি একটা কোন জুয়েলার হয়ে গেছে বহিরাগতদের এই ল্যান্সডাউনে তো কোনো বাঙালিই নেই এখন, ওই সরি ক্যামাক স্ট্রিটে। তো মানে বাঙালি মালিকানাধীন বাড়ি ক্যামাক স্ট্রিটে কি আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই মিছিলটা করতাম হচ্ছে রাসবেড়ি থেকে গড়িয়াহাট, ঠিক আছে, বাঙালি জোন। আমরা এবছর ভাবলাম প্রথমে, অনেক আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা কিছু বাঙালি মনীষীদের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গায় টাচ করে যাবো এবং বাংলার নবজাগরণের যে এই বিষয়টা সেটা ধারণ করব, ঠিক আছে। একই রকম কাট আউট দেওয়া মনীষীদের, ব্যবসায়ীদের। তো আমরা ঠিক করেছিলাম ব্যাংক অফ ইন্ডিয়া মোড় যেটা রয়েছে কলেজ স্ট্রিটের কাছে, সেখানে বউবাজার, ওখান থেকে আমরা যাবো কোনো একটা ব্যবসা স্থল, ঠিক আছে, এই কারণে আমরা ওটা ভেবেছিলাম। এবং হালখাতা ওখানে খুব বড়ভাবে হয়, সেখানে আমরা কলেজ স্ট্রিট ধরে এগোবো। দুপাশে হচ্ছে বাংলার নবজাগরণের সূতিকাগার, কলকাতা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ, হেয়ার স্কুল, হিন্দু স্কুল ধরে আমরা আরো এগিয়ে যাব। ডানাতে পড়বে বিদ্যাসাগর কলেজ, যেখানে বিদ্যাসাগরের মূর্তি, যেটা বাঙালির উপর ওই অমিত শাহর আক্রমণটা হয়েছিল, রাকেশ সিং, সেটা এখন পোর্টের এই গুন্ডা, সেটাকে এখন যে ভেঙেছিল, যে গুন্ডার নেতৃত্বে, রাকেশ সিং নামক একটি হিন্দুস্তানি, ও এখন এই ক্যালকাটা পোর্টে ক্যান্ডিডেট হয়েছে বিজেপির। তারপরে এগিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি, সেখানে প্রণাম করে আমরা শ্যামবাজার 5 মাথার মোড়ে শেষ করব, যেখানে সুভাষচন্দ্র বসুর পাদদেশে। একদম মানে এটা ছকা রুট ছিল। আমরা নিয়ম মেনে যতদিন আগে থেকে ওদেরকে একটা সুবিধা বলে অ্যাপ হয়, তার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। কারণটা ডিনাই করলো, প্রথমে ডিনাই, মানে এটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। বাংলা নববর্ষের একখানা মিছিলকে পারমিশন ডিনাই করা, এটা শেষবার হয়েছিল পূর্ব পাকিস্তান। এই মিছিলের লম্বা ইতিহাস রয়েছে, প্রায় 5-6 বছর ধরে হচ্ছে, কোথাও কোনো আনটুয়ার্ড ইয়ে নেই, ঠিক আছে। ওখানে রনপা থাকে, ঢাক থাকে, মানে তুই এটা চরিত্রটা খুবই অন্যরকম থাকে এই মিছিলের। তা অ্যালাউ করলো না। আমরা এরকম একটা আন্দাজ করছিলাম যে এরা কিন্তু খুব নোংরামো শুরু করেছে। তো আমরা তখন একটা প্ল্যান বি রেখেছিলাম, যে আমাদের অরিজিনাল রুটটা, ঠিক আছে, যেটা রাসবেড়ি থেকে গড়িয়াহাট। তো আমরা সেখানেও অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম একটা ব্যাকআপ, সেটাও ডিনাই করলো, রাইট, সেটাও ডিনাই করলো। এটা মাথায় রাখা দরকার। আমাদের এই খবরটা ছড়িয়ে চাউর হয়ে যাওয়ার পর, কারণ এটা তো খুব স্বাভাবিক নয়, ঠিক আছে, তখন কিন্তু সংবাদ মাধ্যম বর্তমান থেকে কন্ট্যাক্ট করা হয় ইয়েতে, ইলেকশন কমিশনে। তখন তারা বলেছিল যে হয়তো খুব ইন্টারেস্টিং, হয়তো ওখানে ওই সময় আরেকটা কোনো মিছিল রয়েছে। আমরা সেদিন পুরো ভিজিল রেখেছিলাম, কোনো মিছিল ছিল না। আমাদের কিন্তু ওরা যখন এই রিজেক্ট করে একটা কারণ দিতে হয়, এটা হচ্ছে প্রেসকে দেওয়া কারণ ছিল যে ওখানে কিছুটা থাকতে হয়, মিথ্যা কথা। আমাদেরও যেটা কারণ দিয়েছিল, কারণ এই অ্যাপ্লিকেশন যেহেতু অনলাইন হয়, একটা কারণ দিয়ে রিজেকশন হয়, সেটা হচ্ছে S2 বলে একটা ফর্ম আপলোড হয়নি, ঠিক আছে। এই কারণটা কিন্তু ওই কারণটা নয়। আবার S2 ফর্মটা যে আপলোড হয়েছে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি, কারণ এই ফর্মগুলো সবকটা আপলোড না হলে অ্যাপ্লিকেশনই হয় না, এগুলো ফালতু কথা, ঠিক আছে। বেসিক্যালি এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার ছিল না। আমরা যে কারণে বলেছিলাম যে নববর্ষের দিন এই আঘাতটা আমরা মানবো না, এটা যদি আইন অমান্য হবে, এবং আমরা আইন অমান্য করেই সেদিন মিছিল করেছি। এবং আমাদের যে জনবল ছিল তার ফলে তারা ঘেঁষতে পারেনি। কিন্তু অন্তত বাঙালির বোঝা উচিত, বিজেপি ক্ষমতায় না এসে যদি বাংলা নববর্ষের মিছিল বন্ধ করতে পারে, তাহলে এলে কি করতে পারে, ঠিক আছে, বাঙালির মানে বাঁচা দুষ্কর করে দেবে। ঠিক আছে, মানে মোটামুটি আমরা এখানেই শেষ করছি, এবং আগামী ভোটের জন্য একটা তো আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি অন্তত বাংলা পক্ষ তরফ থেকে দেখুন একটি স্পষ্ট নীতি আমরা বলতে চাই, ঠিক আছে। এটা বাঙালির অস্তিত্ব বাঁচানোর ভোট, কারণ এতজনকে বেনাগরিক করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং তারা প্র্যাকটিক্যালি বেনাগরিক হয়ে গেছে। যার ভোট নেই সে কে তাহলে সে, যে 50 লক্ষ মতো বেঁচে থাকা বাঙালি নাগরিক ভোট দিতে পারবে না, ঠিক আছে। 64% হিন্দু, 34% মুসলিম, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট এবং তার সব জ্ঞান ঠ্যান নিয়ে এইটি প্রসব করেছে, ঠিক আছে। মানে এটাই বিজেপির প্ল্যানটা আরো বেশি ছিল, সেখানে অনেকে এটাকে ইন্টারভিন করেছেন, অনেকে প্রতিরোধ করেছেন, তার ফলে ব্যাপারটা 50 লাখে গিয়ে ঠেকেছে, তাহলে ব্যাপারটা কোটির ওপর হবার কথা ছিল। আমি একটাই কথা বলবো প্রতিটি বাঙালিকে, তৃণমূলকে পছন্দ না হয় বামফ্রন্টকে, সিপিএম এদের ভোট দিন। বামফ্রন্ট সিপিএমকে পছন্দ না হয় তৃণমূলকে ভোট দিন, কিন্তু কোনোভাবে বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে একটি ভোটও নয়। খুব স্পষ্টত আমাদের বাংলার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে। নমস্কার, আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। আমি থাকছি নিবেদিতা অনলাইন
পডকাস্টে। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখুন আমার এপিসোড এবং অন্যান্য যারা এসছেন তাদের এপিসোড, কারণ বাঙালির ইউটিউব চ্যানেল বাঙালিকে দেখতে হবে, ঠিক আছে? আপনি যদি বহিরাগতের ইউটিউব চ্যানেল দেখেন, তারা কিন্তু বাংলা চ্যানেল দেখে না, ঠিক আছে? ফলে অন্যের হয়ে ভাড়া খাটবেন না, স্বদেশী করুন, বাংলা ইউটিউব চ্যানেলগুলি দেখুন, তারা অনেক খেটে তৈরি করছেন এবং এই আপনার ভিউইং টাইমটাই হলো রেভিনিউ। যত রেভিনিউ বাড়বে আপনারা আরও বেটার প্রোডাকশান পাবেন, আর নয়তো মনে করবেন অনেক কিছুর মতোই যে বাংলায় কিছুই হয় না। বাংলাতে কিছু হওয়ানোর জন্য দায় এবং দায়িত্ব আমার আপনার।